কেমন আছো সবাই? শর্মিষ্ঠা অ্যান্ড বুকস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে বই রিলেটেড অনেক ইনফরমেশন, অনেক আড্ডার তোমরাও ভাগিদার হতে পারো। মার্চ মাস পড়ার সাথে সাথেই আসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। 8ই মার্চ বিশ্বজুড়ে উদযাপিত হয় নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য যদি আমি সংক্ষেপে বলতে চাই, সেটা হলো যে বিশ্বজুড়ে নারীরা যা কাজ করছেন যে কোনো স্তরে, যে কোনো প্রতিষ্ঠানে, তাকে সম্মান জানানো, তাকে স্বীকৃতি জানানো এবং আরও বেশি করে যাতে নারী শিক্ষা, নারী উন্নয়ন হয়, তারা যেন দেশের অর্থনৈতিক ব্যবস্থায় সমান ভাগিদার হিসেবে অংশগ্রহণ করতে পারে, সামাজিক এবং অর্থনৈতিকভাবে যেন তারা সুরক্ষিত থাকে, তার সাথে সাথে যে কোনো রকমের লিঙ্গ বৈষম্য তা যাতে আমরা কম করতে পারি এবং একটা সমান অধিকারের জগৎ তাদের জন্য তৈরি করতে পারি। এই নারী দিবসে আমি ভাবলাম যে কি ভিডিও করা যায়। যে কোনো পেশার মতোই সাহিত্যের জগতেও কিন্তু নারীদের কম লড়াই করতে হয়নি নিজেদের জায়গা প্রতিষ্ঠিত করার জন্য। কখনো পুরুষ ছদ্মনামের আড়ালে, কখনো পরিবার থেকে একদম সম্পূর্ণ লুকিয়ে, কখনো বা দরজার বাইরে নিজের ভাইদের পড়াশোনা শুনে শুনে শিখে সাহিত্য চর্চায় নারীদের কিন্তু করে যেতে হয়েছে অনেক অনেক স্ট্রাগল। অনেক দিন অবধি আমরা দেখেছি যে নারীদের শিক্ষার স্বাধীনতাও কিন্তু ছিল না, সাক্ষরতার জন্য কিন্তু লড়তে হয়েছে তাদের। এখানে একটা সময় খাতা কলম নিয়ে পড়তে বসাটাই ছিল নারীদের কাছে একটা পাপের সমান, সেখানে পাঠিকা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করাটা একটা বিলাসিতাই পর্যায়ে পড়ে। তাই সাহিত্য থেকে অনেক কাল অবধি কিন্তু দূরে ছিলেন এই নারী পাঠিকা। তার ফলে কি হয়েছে, যে সমস্ত লেখক বই লিখেছেন তাদের কিন্তু মূল উদ্দেশ্য এবং তাদের মূল পাঠক যাদের কাছে তিনি বইটা পৌঁছে দিতে চাইছেন তারা ছিলেন পুরুষ পাঠক। তাই স্বভাবতই লেখার মধ্যে পুরুষ চরিত্রের প্রাধান্য দেখা গেছে এবং নারীরা থেকে গেছে একদমই পার্শ্ব চরিত্রে, নেপথ্যে। কিন্তু আস্তে আস্তে এই সময়টা পাল্টাতে থাকে, আর এই সময় বদলের সঙ্গে সঙ্গে নারী চরিত্র নিয়ে সংবেদনশীল হতে থাকেন পাঠকরা এবং লেখকরা। এই পরিবর্তিত সময়ে সাহিত্যে কিছু নারীদের নিয়েই আজকে আমি কথা বলবো। এই ভিডিওর মধ্যে যে সমস্ত নারী চরিত্রের কথা বলবো তারা বিভিন্ন দিক থেকে মৌলিক, তারা স্বতন্ত্র এবং বিভিন্ন যুগের নারীদের নিয়ে আমি কথা বলবো সাহিত্যে। শিশু সাহিত্য থেকে শুরু করে কন্টেম্পোরারি লিটারেচারে এসে আমাদের জার্নি থামবে। তাই এই সুন্দর ইন্টারেস্টিং জার্নিটার যদি তুমি সাক্ষী হতে চাও তাহলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। চলো তাহলে দেখে নেওয়া যাক কিছু অসাধারণ নারী চরিত্র যারা বাংলা সাহিত্যে জ্বলজ্বল করে রয়েছে পুরুষ চরিত্রগুলোর পাশাপাশি সমান অধিকারে নিজের গৌরবে। শিশু সাহিত্য দিয়ে শুরু করা যাক। আমার প্রিয় শিশু সাহিত্যের নারী চরিত্র হলো লীলা মজুমদারের পদী-পিসি। পদী-পিসির বর্মীবাক্স গল্পে তার সন্ধান আমরা পাই। তার মতো সাহসী, ভয়ঙ্কর অথচ বুদ্ধিমতী মহিলা কিন্তু সাহিত্যে খুব কম দেখা যায়। ছোটদের চোখে লীলা মজুমদার তাকে তৈরি করেছেন একদম ছাপোষা বিধবা পিসিমার মতো করে নয়, বরং একদমই উল্টো। এই পিসিমা দুঃসাহসের সাথে ডাকাতের মোকাবিলা করতে পারেন। ডাকাত দলের সর্দার নিজের জ্ঞাতি জ্যাঠার থেকে নিয়ে আসতে পারেন এক বাক্স গয়না। এই পিসিমাকে সবাই কিন্তু ভয় করে চলে এবং তার মৃত্যুর অনেক যুগ পরেও কিন্তু তাকে নিয়ে মিথ পরিবারের মধ্যে ফুরায় না। এই দুঃসাহসিক যাদের পিসিমার ইমেজটার মধ্যে কিন্তু মিশেছে মাতৃস্নেহের ছোঁয়াও। খুব সুন্দরভাবে লীলা মজুমদার ব্যালেন্স করেছেন পদী-পিসির চরিত্রের এই দ্বৈত সত্তা। তার ছেলের জন্য তার যে অগাধ স্নেহ, আবার পরিবারের মাথা হিসেবে তার যে সজাগ সচেতন বুদ্ধি এবং সাহস, দুটোর মেলবন্ধনে পদী-পিসি হয়ে উঠেছে আমাদের ছোটবেলার অ্যাডভেঞ্চারের হিরো। শিশু সাহিত্য থেকে এবার চলে যাব ক্লাসিক সাহিত্যে। ক্লাসিক সাহিত্যে সর্বপ্রথম যে সগর্বে অন্দরমহল থেকেই ঘোষণা করেছিল পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে তার বিদ্রোহ, সে আর কেউই নয়, সে হলো প্রথম প্রতিশ্রুতির সত্যবতী। যখন প্রথম প্রতিশ্রুতি প্রথমবারের জন্য আমি পড়ি, আমি মুগ্ধ হয়ে গেছিলাম তার সাহস থেকে।
হয়তো প্রথম প্রতিশ্রুতির সত্যবতী অসাধারণ কিছু করেনি যা এ যুগে বসে ভাবা যায় না, কিন্তু সে যে সময়কালে যে সমাজ ব্যবস্থায় লড়াই করেছে নিজের অস্তিত্বের জন্য, এই সময় দাঁড়িয়ে তাকে মানবী না ভেবে সত্যি দেবী ভাবতে ইচ্ছা করে। সব সময় নিজের আত্মসম্মানকে সবার আগে রেখেছে সে। সব বাংলা সাহিত্যের সবচেয়ে উজ্জ্বল নায়িকাদের মধ্যে একজন এই সত্যবতী কিন্তু কাহিনীর শেষ অবধি নিজের সত্তার সঙ্গে কখনো কোনো রকমের আপোষ করেনি। কত পাঠিকাকে কিন্তু প্রথম প্রতিশ্রুতি ইন্সপায়ার করতে পারে যে তার গণ্ডিবদ্ধ জীবন থেকে তারা বেরিয়ে আসবে। আর এটাও ভেবে দেখতে হবে লেখিকা হিসেবে আশাপূর্ণা দেবী কত বড় একটা ঝুঁকি নিয়েছিলেন সেই সময়। কারণ তখনও কিন্তু পুরুষ পাঠকের সংখ্যা মহিলাদের তুলনায় অনেকটাই বেশি ছিল, এবং পুরুষ পাঠকদের রোষের মুখে কিন্তু আশাপূর্ণা দেবীকে পড়তে হয়। বারবার পুরুষ সমাজকে আঙুল তুলে তিনি যে বৈষম্যের কথা দেখিয়ে দেন, তাদের যে শোষণের কথা তিনি তুলে ধরেন সর্বসমক্ষে, সেগুলো কিন্তু পুরুষ পাঠকদের মোটেই ভালো লাগেনি। অনেক রকম সমালোচনার কিন্তু সম্মুখীন হতে হয়েছিল তাকে। কিন্তু যে অন্দরমহলের কথা চিরকাল অন্দরে থেকে যেত, সেই অন্দরমহলের কথাকে সাহিত্যের দুনিয়ায় বইয়ের তাকে জায়গা করে দিয়েছেন আশাপূর্ণা দেবী আমাদের জন্য। তাই নারী চরিত্র হিসেবে সত্যবতী কিন্তু নিজের রেলেভেন্স খুব সহজে হারাবে না। ক্লাসিক সাহিত্য নিয়ে কথা বলবো অথচ শেষের কবিতার লাবণ্যকে নিয়ে কথা হবে না, সেটা সত্যি অসম্ভব একটা ব্যাপার। শেষের কবিতার লাবণ্য কিন্তু আক্ষরিক অর্থে কোনো দিক থেকে বিদ্রোহিনী নয়, বরঞ্চ তার স্নিগ্ধ নদীর মতো ব্যক্তিত্ব, তার জ্ঞানের বিপুলতা, তার প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাওয়ার ক্ষমতায় সে হয়ে ওঠে এক অনন্যা। অমিতের সাথে লাবণ্যের প্রেমের পরিণতি কিন্তু বিরহ, কিন্তু শত কষ্টে শত যন্ত্রণায় লাবণ্যর মধ্যে যে শক্তি আছে অমিতকে যেতে দেওয়ার, সেই শক্তি এতটাই দৃঢ় আবার এতটাই কোমল যে তাকে সম্মান করা ছাড়া কিন্তু কোনো উপায় থাকে না। একথা আমরা সবাই জানি যে শেষের কবিতায় লাবণ্যের গভীরতা মাপার ক্ষমতা অমিতের ছিল না। অমিতের মধ্যেকার রোম্যান্টিসিজম, এসকেপিজম ততক্ষণই চার্মিং লাগে যতক্ষণ না আমাদের লাবণ্যর সাথে দেখা হয়। আর লাবণ্যকে পেয়েই আমরা বুঝি যে প্রকৃতভাবে রবীন্দ্রনাথের ফিলোসফি আত্মস্থ করে একটা ব্যক্তি কেমন হতে পারে। লাবণ্য আমাদের স্বপ্নের নারী, আবার লাবণ্যর সাথে আমাদের একটা সম্ভ্রমের দূরত্বও আছে, যে দূরত্ব থেকে অমিতের মতো আমরা পাঠকরাও লাবণ্যের গভীরতার দিকে তাকিয়ে নিজেকে হারিয়ে ফেলি। এরপরে কথা বলবো বাংলা সাহিত্যের আর এক প্রতিভাময়ী লেখিকা সম্বন্ধে। মৈত্রী দেবীর ন হন্যতে বইটি সেমি অটোবায়োগ্রাফিক্যাল আমরা বলতে পারি। বইটি পড়লে বোঝা যায় যে তিনি তার ব্যক্তিগত জীবন সম্পর্কেই মেলে ধরেছেন পাঠকদের কাছে। মৈত্রী দেবী ন হন্যতে বইটার মধ্যে দিয়ে পাঠকদের সাথে পরিচয় করান তার না পাওয়া জগতের সাথে। ভাবতে অবাক লাগে, তথাকথিত প্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থায় একজন অন্যতম জ্যোতিষ্ক হয়েও মৈত্রী দেবীর পিতা কিন্তু পিতৃতান্ত্রিক মনোভাব থেকে মুক্ত ছিলেন না। তার সনাতনী বিশ্বাস, তার পুরুষতান্ত্রিক মনোভাব, তার শাসন, সমস্ত কিছুই মৈত্রী দেবীর জন্য ছিল একটা বদ্ধ কারাগারের মতো। তাই সেখানে যখন বিদেশি প্রেমী সাহিত্যিক মির্জা ইলিয়াদের প্রেম দক্ষিণা হাওয়ার মতো প্রবেশ করল, সেই প্রেমের জানলায়ও কিন্তু নিষ্ঠুরভাবে কপাট দিয়ে দিলেন মৈত্রী দেবীর বাবা। চিরকাল বিশ্ব সাহিত্য শিক্ষা সম্বন্ধে বড় বড় সভা সমিতি এবং চর্চা করার পরও মৈত্রী দেবীর বাবার এই ভণ্ড জীবনযাপন তাকে সব সময় যন্ত্রণা দিয়ে গেছে। সেই বঞ্চিত জীবনের আস্ত দলিল হলো ন হন্যতে। এই বইটা আমার বাবার খুব প্রিয় একটা বই, এবং আমি যে কপিটা পড়েছি সেটা আমার বাবারই কপি। এবং আর আমার ছোটবেলাকার স্মৃতি হলো বাবা এই বইটা যে কোনো সাহিত্যের শিক্ষক বা প্রফেসর তাদেরকে নিজে যেচে দিতেন পড়তে এবং বলতেন যে পড়ুন বইটা। এবং বইটা সম্বন্ধে আমার ইন্ট্রিগ ছোটবেলা থেকেই ছিল। সেই বয়সে বইটা পড়ার অনুমতি আমার ছিল না, অনেক বড় হয়ে বইটা পড়েছিলাম। যেহেতু বইটা ফার্স্ট পার্সন ন্যারেটিভে লেখা, অর্থাৎ প্রথম পুরুষে লেখা, আমি দিয়ে লেখা, তাই বইটা সেমি অটোবায়োগ্রাফিক্যাল হলেও মৈত্রী দেবীকে ন্যারেটার হিসেবেই এই ভিডিওতে আমি ইনক্লুড করলাম। আর যারা ন হন্যতে পড়োনি, ন হন্যতে পড়তে চাও, তারা যদি কোন বইটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা নিয়ে একটু কনফিউজ হয়ে যাও বইয়ের মধ্যে, বইটার মধ্যে মেনশন আছে মির্জা ইলিয়াদের লা নুই বেঙ্গলি এই বইটার কথা। এটা ইংরেজি বাংলা দুটো ভাষাতেই পড়তে পারবে। এই বইটা বেরোনোর সঙ্গে সঙ্গে দেখা যায় যে মৈত্রী দেবী
সম্বন্ধে মির্জা কিছু জিনিস লিখেছেন এবং মৈত্রী দেবী সেটা নিয়েই খুব বিব্রত হয়ে পড়েন এবং তিনি চিন্তা করতে থাকেন যে এই কথাটা তার ব্যক্তিগত জীবনকে সবার সামনে নিয়ে আসবে এবং এই থেকেই তার বর্তমান জীবনে আবার ঝড় তোলে তার অতীত। সেই থেকেই আমরা চলে যাই মৈত্রীর অতীতে, যেখানে তার বেড়ে ওঠা, তার মির্জার সাথে দেখা হওয়া এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্য, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর মৈত্রীকে খুব ইন্সপায়ার করেছেন এবং সব সময় যে পিতৃতান্ত্রিক শাসনের অধীনে মৈত্রেয়ীকে বেড়ে উঠতে হয়েছে, সেই শাসনের বিপরীত দিকে এক স্বাধীনতার জগতের সন্ধান দেওয়ার চেষ্টা করেছেন। এরপরে যে চরিত্রের কথা বলবো সে হলো যশোদা, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা শহরতলী উপন্যাসে। যশোদা শহরতলীর মূল চরিত্র। যশোদার ছাদের তলায় বাস করে অনেক কারখানা শ্রমিক এবং তার পরিবার, এবং আস্তে আস্তে সেই সমস্ত শ্রমিকদের জীবন সংগ্রামের মুখপাত্র হয়ে ওঠে। পাঠকের সঙ্গে সঙ্গে সেও আবিষ্কার করে নিজেকে, এবং সে এতটাই সমব্যথী এই সমস্ত সংগ্রামী মানুষদের সাথে যে তাদের জন্য সে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে লড়তে শুরু করে দেয়। রাজনীতির কোনো পুঁথিগত পাঠ ছাড়াই যশোদা কিন্তু এই রাজনৈতিক আন্দোলনের এক বিশেষ চরিত্র হয়ে যায়, পাশে দাঁড়ায় তাদের অধিকারের লড়াইয়ে। বাংলা সাহিত্যে যশোদা কিন্তু সত্যি একজন ব্যতিক্রমী নায়িকা, আর তাই আমি চাইবো যে তোমরা শহরতলী উপন্যাসটা পড়ো এবং আবিষ্কার করো আমার মতোই যশোদার অন্তরের শক্তি। এরপর আমি কথা বলবো মহাশ্বেতা দেবীর রুদালি, এই নভেলা বা ছোট গল্প যাই বলো, ছোট গল্পের থেকে রুদালি একটু বড়, কিন্তু খুব দৈর্ঘ্যে বড় নয়, এর মূল চরিত্রকে নিয়ে। রুদালির প্রেমাইসটা কিন্তু খুবই অদ্ভুত। উচ্চবিত্ত মানুষ যারা এতদিন ধরে এত শোষণ করেছে খেটে খাওয়া মানুষদের ওপর, তাদের মৃত্যুর সময় সেই আড়ম্বর কিন্তু তারা বজায় রেখে গেছে। মৃত্যুতেও তারা চায় আড়ম্বর, আর সেই আড়ম্বরের অন্যতম উপাদান হচ্ছে একদল রুদালি, যারা তাদের মৃত্যুতে ভীষণই যান্ত্রিকভাবে কান্নাকাটি করতে করতে সেই সব যাত্রায় অংশগ্রহণ করে। এটাই তাদের রুটি। কি অদ্ভুত আইরনিক না ব্যাপারটা? জীবৎকালে যাদের শোষণ করে জীবনযাপন করেছে এইসব মানুষরা মৃত্যুর পরেও সেই শোষিত মানুষদের সাহায্য ছাড়া তারা অচল। মহাশ্বেতা দেবী বরাবরই খেটে খাওয়া মানুষের কথা তুলে ধরেছেন, নিপীড়িত মানুষ যারা প্রান্তিক মানুষ তাদের সংগ্রামের কথা বলেছেন, ঠিক শ্রেণীতে অভিভাবকহীন মহিলা হওয়ারও যন্ত্রণার কথা বলেছেন। তাই রুদালির চরিত্র নিয়ে পড়াটা কিন্তু ভীষণই দরকার, এবং সাহিত্যে যে সমস্ত মানুষদের রিপ্রেজেন্টেশন কম হয় তাদের নিয়ে পড়াটাও দরকার। ক্লাসিক্যাল সাহিত্য থেকে আমি একটু সামনের দিকে এগিয়ে আসবো এবং আমি কথা বলবো গয়নার বাক্স নিয়ে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় গয়নার বাক্স 3 জেনারেশনের মহিলাদের কথা বলে, সোমলতা, রাসমণি এবং পরবর্তীকালে সোমলতার মেয়ে, এই 3টে জেনারেশনের গল্প রয়েছে এখানে। কিন্তু বিশেষ করে যে চরিত্রটা মন কেড়ে নেয় সেটা হলো পিসিমা হিসেবে রাসমণির চরিত্র। বাল্যকালে বিধবা হওয়ার পর তার কোনো বাসনাই পূরণ হয়নি, আর সেই বাসনা পূরণ না হওয়ার আক্ষেপ কিন্তু মৃত্যুর পরেও ভুলতে পারে না রাসমণি। পিসিমার চরিত্রে যে বৈশিষ্ট্যটা তাকে সবচেয়ে বেশি ইউনিক করে তোলে সেটা হলো তার মধ্যে কিন্তু কোনো তুচ্ছ নৈতিকতার ভরম নেই। সমাজ যেভাবে মেয়েদেরকে বঞ্চিত করে আসছে সেটা সম্বন্ধে সে কিন্তু খুবই সরব। বিধবা হিসেবে সে অনেক অধিকার থেকেই সমাজে বঞ্চিত, আর সেই বঞ্চনা থেকে সোমলতাকে বাঁচাবার জন্য বারবার সে তাকে সজাগ করার চেষ্টা করে, বারবার সোমলতাকে বোঝানোর চেষ্টা করে যে জীবনে আনন্দ করে বাঁচার মানে কি। এবং ধর্মভীরু সোমলতাও কিন্তু আস্তে আস্তে নিজের গণ্ডির বাইরে বেরোতে শুরু করে এই রাসমণিরই অনুপ্রেরণায়। আস্তে আস্তে কাহিনী কিন্তু 71-এর মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে চলে আসে, আর আমরা দেখতে পাই যে দেশের জন্য সমাজের জন্য করার ক্ষমতা কোনো অংশে কিন্তু রাসমণিদের কম ছিল না। শুধুমাত্র অধিকার না পাওয়ার জন্যই এতকাল তারা থেকে গেছে অন্তঃপুরে। এরপর কথা বলবো একটা মহাভারতের চরিত্র নিয়ে, কিন্তু তার রিপ্রেজেন্টেশন খুব মডার্নভাবে করেছেন বাণী বসু পাঞ্চাল কন্যা কৃষ্ণা এই বইটাতে। এই যে সিরিজে যেখানে মহাভারত রামায়ণ থেকে নেওয়া কিছু মিথিক্যাল চরিত্রকে মূল চরিত্র বানিয়ে তার সঙ্গে রিলেটেড কিছু ঘটনাকে সাজিয়েছেন বাণী বসু, এবং তার পার্সপেক্টিভ থেকে, সেই চরিত্রের পার্সপেক্টিভ থেকে আমাদেরকে নতুন করে সেই মহাভারতের কাহিনীটা রিটেল করেছেন তিনি। পাঞ্চাল কন্যা কৃষ্ণাতে আমরা দ্রৌপদীর
পয়েন্ট অফ ভিউ থেকে মহাভারতের কিছু ঘটনাকে আবার চাক্ষুষ করতে পারি এবং দেখতে পাই এই সমস্ত ঘটনার মধ্যে তার কি ভূমিকা ছিল, তার কি বক্তব্য ছিল, যেটা একটা বিশাল আকার কাহিনীর আড়ম্বরে চাপা পড়ে গেছে। এই রিটেলিংগুলো ভীষণই এনগেজিং এবং এত সুন্দর কলোকিয়ালভাবে লেখা যে মনে হয় না যে আমরা কোনো মিথিক্যাল চরিত্র বা আমরা কোনো ঐতিহাসিক চরিত্রকে নিয়ে পড়ছি, এবং তারা ভীষণই কলোকিয়াল ভাষায় কথা বলছে আমাদের সাথে, যেভাবে এখনকার মানুষ কথা বলে। অসাধারণ একটা স্টাইল, এবং এই কারণে পাঞ্চাল কন্যা কৃষ্ণাতে দ্রৌপদী আরও বেশি আত্মীয়ের মতো হয়ে যায় আমাদের। যখনই স্পোর্টস লিটারেচারের কথা হয়, খেলাধুলা সম্বন্ধে লেখার কথা হয়, প্রথমেই স্পোর্টসের সঙ্গে আমাদের একটা সহজাত প্রবৃত্তি আছে যে পুরুষ চরিত্রকে রিলেট করে দেওয়ার, কিন্তু সেই প্রথাটাই মতিনন্দী ভেঙেছেন, এবং সেই প্রথা ভাঙার অন্যতম গুরুত্বপূর্ণ একটা নিদর্শন হলো কোনি। কোনির ভেতরে জেতার খিদে, যেটা খিদা জাগিয়ে তুলেছিল, সমস্ত পারিপার্শ্বিক প্রতিবন্ধকতাকে হারিয়ে নিজেকে করে পিঠে তুলেছিল। অদম্য সাহস কত মেয়েকে অনুপ্রাণিত করতে পারে ভাবো, যে স্পোর্টসের দুনিয়ায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবার জন্য। এখনো অবধি সমাজে আমরা ছোট থেকে বেড়ে ওঠা মেয়েদেরকে বেশিরভাগই গান, নাচ ইত্যাদি জিনিসের সাথে যোগ করার কথা আগে ভাবি। সেখানে খেলাধুলা নিয়ে লেখা একটা কাহিনীতে কোনি মূল চরিত্র হয়ে উঠছে। আর এটাও দেখার যে কোনি যে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এবং কোনি যখন এসে পড়ছে এমন একটা জগতে যেখানে যাদের অর্থনৈতিকভাবে সেই সামর্থ্য আছে নিজেদের সন্তানদের ট্রেন করার, সেখানে কোনি কিন্তু শুধুমাত্র খিদ্দার ট্রেনিং, তার দেওয়া মনোবল এবং নিজের ডেডিকেশনের জোরেই পার করছে সমস্ত হর্ডেল। আর যে জিনিসটার জন্য আমার কোনি নভেলটা এতটাই ভালো লাগে সেটা হলো যে কোনি চরিত্রের মধ্যে কিছু ক্ষুদ্র হিংসা, কিছু ছোট ছোট এমন এলিমেন্ট আছে যেটা তাকে একজন সদ্য যৌবনে পা রাখা মেয়ে হিসেবে অনেক বেশি হিউম্যান এবং রিলেটেবল করে তোলে, যেগুলো হয়তো তার চরিত্রের মধ্যেকার ভার্চু নয়, যেগুলো তার চরিত্রের মধ্যে এমন কিছু বড় জিনিস না যেটা সেলিব্রেটেড হবে, বরং তার চরিত্রে কিছু হিসেব করে দেখলে খারাপ দিক, কিন্তু সেই জিনিসগুলো এতটাই স্বাভাবিক এবং সহজাত, তার প্রতি আমার ইমোশনাল ইনভলভমেন্ট কিন্তু আরো বেশি বেড়ে যায়। একদম শেষ বইটা যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে একটা কন্টেম্পোরারি লেখা, সেটা মাত্র কয়েক বছর হলো বেরিয়েছে, এবং একদম সেই পুরনো শিশু সাহিত্য থেকে আমরা কন্টেম্পোরারি যুগে চলে এসেছি। এই বইটা হচ্ছে ইন্দুবালা ভাতের হোটেল কল্লোল লাহিড়ীর অত্যন্ত জনপ্রিয় বই, সবাই পড়েছ, এবং আমার মনে হয় রিসেন্ট টাইমে লেখা দেশভাগ নিয়ে যেসব ফিকশন আছে তার মধ্যে এইটা একটা কন্টেম্পোরারি ক্লাসিক হয়ে যাবে। যেভাবে দেশভাগের যন্ত্রণা, আর যেভাবে একটা মানুষ যার জগৎ রান্নাবান্না নিয়ে, এবং সেই রান্নাবান্নার মধ্যে দিয়ে তার মেমোরির মধ্যে আমরা চলে যাই, তার স্মৃতির মধ্যে আমরা আস্তে আস্তে হারিয়ে যাই, এবং তার জীবন খাতার প্রত্যেকটা পাতার রান্নার বর্ণ, গন্ধ, স্বাদ এসবের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। তার চিন্তা ভাবনা যে একটা আধুনিক ছাঁচ রয়েছে সেটার সাথে পরিচিত হই এবং অবাক হয়ে যায় যে এই মানুষটা এতকাল কি করে অন্তরালে থাকতে পারে। আর আমরা দেখতে পাই ইন্দুবালার মতো কত মেয়ের স্বপ্ন রাজনৈতিক এবং সামাজিক ঘানিতে ক্রমাগত পিষে গেছে। আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করব, অনেকটা লম্বা হয়ে গেল ভিডিও। আর তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও যে সাহিত্যে তোমার প্রিয় নারী চরিত্র কি এবং কেন। আর এই নারী দিবসে চলো আমরাও অঙ্গীকার করি যে মহিলা সাহিত্যিকদের লেখা আরও বেশি পড়ব, সাহিত্যে মহিলাদের রিপ্রেজেন্টেশন নিয়ে ভাবব, মহিলা চরিত্রদের কিভাবে দেখানো হচ্ছে যে কোনো মিডিয়াতে, সেটা ধারাবাহিক হতে পারে, সেটা চলচ্চিত্র হতে পারে, সেটা বইয়েতে হতে পারে, সেটা রেডিওর শ্রুতি নাটকেও হতে পারে, এবং সেই নিয়ে আমরা একটুখানি ভাবব কিভাবে সেই রিপ্রেজেন্টেশনটা সামাজিক স্তরে বাস্তবের নারীদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা নিয়েও ভাবব। যদি ভিডিওটা তোমার ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আর লাইক করো এই ভিডিওটা, আর শেয়ার করো নিজের বন্ধুদের সঙ্গে, নিজের জীবনের প্রিয় নারীর সঙ্গে, এবং যে নারীরা তোমাকে ইন্সপায়ার করেছে আজকে, যাদের অবদান তোমার জীবনে অনেক বেশি, তাদেরকেও জানাও শুভ নারী দিবসে অনেক শুভেচ্ছা, এবং তাদেরকে উপহার দাও তোমার পছন্দের বই।